প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে একজন ব্যক্তিকে হাজির করতে যাচ্ছি। আপনারা তাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমার খুবই কাছের প্রিয় বন্ধু, কলিগ দীপঙ্কর মাঝি। আমরা বরাবর আমাদের দুজনের অনেক মিল আছে। আমাদের ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম সবকিছু আমাদের খুব মিল আছে। আমাদের মন মানসিকতা দুজনের প্রায় কাছাকাছি। তো যাই হোক, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার সেই প্রিয় বন্ধু দীপঙ্কর মাঝির একটি ছোট্ট সাক্ষাৎকার নিতে যাচ্ছি। তো আপনারা সাক্ষাৎকারটি দেখতে থাকুন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মাঝি ভাই, আজকে আমি আপনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন ফ্র্যাঙ্কলি, আর কথাগুলো বলবেন একটু লাউডলি। মাঝি ভাই, আপনার পূর্ণ ঠিকানা একটু বলুন প্রথমে দর্শকদের। জি, ধন্যবাদ। আমার সহকর্মী সুকান্ত কুমার ঘোষ আমাকে সাক্ষাৎকারে নিয়ে আসার জন্য, এবং আমার বন্ধুসুলভ ভাই। আমার পূর্ণ ঠিকানা মেহেন্দিগঞ্জ, বরিশাল। এখানেই মেঘনা নদীর পাড়ে বড় হওয়া, আর পড়াশোনা জীবন ঢাকা শহরে, বিশেষ করে অনার্স মাস্টার্স, আর বাকিটা গ্রামাঞ্চলেই। এই হলো পড়াশোনার বিষয় আমার। আচ্ছা, শৈশব, আমরা তো লেখাপড়া করেছি সবাই, তো শৈশবে আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে অনেক ঘটনা থাকে। তো ভাই, আপনার শৈশবে প্রাথমিক বিদ্যালয়ে, প্রাইমারি স্কুলে এমন কোনো একটা মজার ঘটনা বলেন এই মুহূর্তে, যেটি আপনাকে খুবই স্মৃতিশীল এখনো মনে পড়ে। হ্যাঁ, একটা উল্লেখযোগ্য ঘটনা আছে, যদিও ওই অত ছোট সময়ের কথা বেশি একটা মনে নেই, তারপরে যতটুকু আছে এর মধ্যে উল্লেখযোগ্য যে একটা ঘটনা। যেমন আমার ক্লাসে টোটাল ছাত্রছাত্রীর মধ্যে 70-80 জন ছিল, আমি ফার্স্ট হয়েছিলাম ক্লাস 5-এর ঘটনা। রোল 2 কামাল নামে একটা ছেলে ছিল। ওর পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, হাই, খুব সুন্দর, বাট আমারটা তো আসলে বর্ণনা দেওয়ার মতো তেমন কিছু নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে ও আমার সাথে যতবারই কম্পিটিশন করতে গিয়েছে, দেখা যায় স্যার ম্যাডামদের সাহায্য নিয়ে সে রোলকে কিভাবে আপডেট করা যায় সেই চেষ্টা করছে, কিন্তু মেধার জোরে স্বাভাবিকভাবে সেটা ও পারে না। হ্যাঁ, এমনিতে হুমকি দুমকি অথবা যে একটা পাওয়ার একটা ব্যাপার থাকে, সেইটা খাটাইতো কি করতো, কিন্তু আমার জায়গা থেকে আমি কখনোই পিছপা হই নাই। হ্যাঁ, যার কারণে সার্বিকভাবে আমি ফার্স্ট করেছিলাম। এই আর কি, এই ঘটনাটা আমার ওই সময় ঘটনা মনে পড়ে এখনো, এই আর কি। ওয়েল, তোমার পরবর্তী প্রশ্ন, আমি যতটুকু জানি আপনি একটা চাকরি করেন এবং বর্তমানে বিবাহিত। তো আপনার বিবাহিত জীবনে বিবাহ বৈবাহিক জীবন সম্পর্কে কিছু বলুন। আপনি বৈবাহিক জীবনে কেমন আছেন, বা আগামীতে সবার বিয়ে করা উচিত কিনা, বা বৈবাহিক জীবন বা বিবাহিত জীবনে পদার্পণ করার আগে আমাদের কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত, বা কি কি প্ল্যান করে আমাদের বিবাহিত জীবনে পদার্পণ করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে বিবাহ বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর, মেয়েদের, ছেলেদের সম্ভবত 21 বছর। তো এই টাইমটা হলেই বিয়ে করা সরকারি রীতি আছে, নিয়ম আছে, কিন্তু আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই জিনিসটা হয়ে ওঠে না। এই কারণেই যে আমরা আসলে শুরুতে স্বাবলম্বী হতে হবে, আর স্বাবলম্বী হতে গেলে দেখা যাচ্ছে যে অনেকে এই 21 বছর, 22 বছর এগুলা পার হয়ে 30-35 বা এই রাউন্ডের মধ্যে চলে যায়। কারণ শুধুমাত্র বিবাহ শব্দটার নাম নিলে তো অনেক কিছু ভাবতে হয়। সেখানে যে আমি পরবর্তী লাইফ কিভাবে কাটাবো, বা আমি কিভাবে আমার নিজের পরিবারকে ধরে রাখবো, সেখানে পরিবারের সাথে আমার বাবা মা বা আদার্স কোনো ফ্যামিলি আছে তাদেরকেও সাপোর্ট দিতে হবে। তো এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক মুক্তি। তো অর্থনৈতিক মুক্তি যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত বিবাহ বা আদার্স কোনো কিছু চিন্তা করাটা আসলে অনুচিত। তারপরও অ্যাক্সিডেন্টালি অনেকে করে ফেলে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই অর্থে যে যখন কেউ বিবাহ চিন্তা করবে তখন তাকে আগে আত্মসচেতন এবং স্থায়ীভাবে স্বাবলম্বী হতে হবে, এবং অনারেবল একটা জব করতে হবে। তাহলে হয়তোবা তার লাইফে ভালোভাবে সে মেনটেন করতে পারবে। আচ্ছা, এক মিনিট, যদি জব না করে তাহলে সে বিবাহ করবে না? না, জব না করলে বিবাহ, আপনি কিন্তু শুধু জবের কথাই বলেছেন। হ্যাঁ, জব না করলে বিবাহ করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা পার্মানেন্ট জব হলে বিবাহ বা ওই পরিবেশটা, ওই পরবর্তী লাইফটা সুন্দর হয়। আর না হলে দেখা যায় যে কারো জব নেই, এখন কি করবে? হয়তোবা শ্বশুর বাড়ির থেকে সে সাপোর্ট নিতে হবে, অথবা তার কোনো রিলেটিভ থেকে নিতে হবে, অথবা যে কোনো একটা উপায় বের করতে হবে। অন্য উপায়গুলো আমি সাপোর্ট করি না, উপায় এটাই সাপোর্ট করি যেটা নিচে স্বাবলম্বী হবে, এবং স্বাবলম্বী হলেই তখন সেই প্রেক্ষাপটটা সুন্দর হবে, এটা আমি মনে করি। এই আর কি। আচ্ছা, বিবাহিত জীবন আপনি এখন কেমন আছেন, সামগ্রিক ভাবে একটু বলেন। বিবাহিত জীবন আহ ভালো আছি, মোটামুটি ভালো আছি। ভালো তো আসলে শেষ নাই, সেক্ষেত্রে মোটামুটি ভালো বলা যায়। কারণ বিবাহিত জীবনে বর্তমানে এক সন্তানের জনক, সেই হিসাবে ছেলে সন্তান আছে। ছেলেটা বড় হচ্ছে,
লাইফ পার্টনার একজন জব হোল্ডার, তো দুইজন মিলিয়ে হয়তো বা বাবা মা বা পরিবারকে সুন্দর মতো সাপোর্ট দিতে পারতেছি, সেই হিসাবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, মোটামুটি খেয়ে পরে ভালো আছি, এই আর কি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ। দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ একটাই, আসলে বর্তমান প্রেক্ষাপট অনেক কঠিন প্রেক্ষাপট, বিশেষ করে আমাদের দেশের জন্য। এখানে আপনি যদি সঠিক সময় সঠিক পরিকল্পনা গ্রহণ করেন, বিশেষ করে অর্থনৈতিক মুক্তি যদি লাভ করতে হয়, তাহলে শুরু থেকেই আপনাকে ভাবতে হবে, প্ল্যান করতে হবে, সুন্দর প্ল্যানের মাধ্যমে যে আমি একটা অনারেবল জব করব। অনারেবল জব মানে অনারেবল স্যালারি। তো যার কারণে পরবর্তীতে যখন আপনি পরবর্তী লাইফ সেটেল করবেন, সেক্ষেত্রে আপনার এটাতে খুবই মুক্তি দিবে। আর না হলে খুবই একটা বোঝা হয়ে দাঁড়াবে লাইফটাকে। তো আপনারা সবাই ওই লাইফটা গঠন করেন যেখানে সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর জীবন গঠন করতে পারবেন। তাহলে আপনার নিজের কাছে ভালো লাগবে, পরিবারের কাছে, সমাজের কাছে, সবার কাছে ভালো লাগবে এবং ভালো নিজের রাখতে পারবেন এবং থাকতেও পারবেন, এটাই। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দুজনের জন্য অবশ্যই দোয়া, আশীর্বাদ বা উপরওয়ালার কাছে প্রার্থনাই রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কলিগ সুকান্ত সুন্দর একটা স্টেজ নিয়ে আসছেন। আসলে এই স্টেজটা খারাপ না, ভালো। আমি এইটাকে পূর্ণ সমর্থন করলাম এবং ওনার যে উদ্দেশ্য এটা সফল হোক, এই দোয়া, প্রার্থনা, আশীর্বাদ আমি সবই করতেছি। থ্যাংক ইউ।